তুমি ছেলে হও বা মেয়ে হও, বা তুমি অনেকটা বড় হয়ে গিয়ে যদি আপনি হয়ে থাকেন, আপনি যেই হন, বড় হওয়ার পথে তোমরা বা আপনারা বাবা মার কাছ থেকে এমনকি কেউ আছো যে এইরকম ধরনের কথা শোনোনি? কেমন? যেটা বলবো সেটাই করবে, যা বলবো তাই শুনবে। আর 5টা নাম্বার পেতে পারি না ইংরেজিতে, তাহলে 1 থেকে 10-এর মধ্যে ঢুকে যেতিস। এই জামাটা পরেছিস, এই জামাটা তোকে মানাচ্ছে না মোটেই। ওহো, ওই রকম একটা বন্ধু করলি, লোকে কি বলবে, এইরকম ধরনের কথা। বা আমার ছোট ছেলেটা খুব দুষ্টু, কিন্তু খুব বুদ্ধিমান, আর আমার কথাও শোনে বেশ, আমাকে ছাড়া কিন্তু আর কারোর কথা শুনবে না। কিংবা ধরো এরকম হলো, কোথায় যাচ্ছ, আজকাল কার সাথে মিশছো তুমি, ব্যাপারটা কি তোমার, দেখি দেখি তোমার ফোন দেখি, এরকম ধরনের কথা। সেগুলো কি আমরা ভারতীয়রা, ভারতের সন্তানরা বড় হওয়ার পথে বাবা মার কাছ থেকে এই ধরনের কথা শুনেই থাকি। এমন বোধহয় কেউ নেই যে এই রকম ধরনের কোনো না কোনো কথা তার বাবা মার কাছ থেকে কোনো না কোনো অংশে জীবনের শোনেনি। এগুলো কি? এগুলো শাসন, এগুলো বড় করার পন্থা। আজকে আমরা ঠিক এরকম একটা জিনিস নিয়েই আলোচনা করব এবং দেখতে চাইব যে কেন ভারতবাসী, ভারতবর্ষের সন্তানেরা প্রপার পার্সোনালিটি যুক্ত হয় না। একটা দৃঢ় চেতা, একটা খোলা মন, একটা পরিষ্কার স্বচ্ছ ধারণা এবং ভাবনা নিয়ে আমরা কেন বড় হতে পারি না? আমাদের মধ্যে সারাক্ষণই কিছু ভীতি, কিছু নির্ভরশীলতা, কিছু ঘোলাটে আচরণ, কিছু হ্যানার মধ্যে দ্বন্দ্ব নিয়ে আমরা জীবন পার করি। কেন? তার কারণ ওই রকম ধরনের কিছু কথা বা বক্তব্য যা আমাদের বাবা মারা, অভিভাবকরা, পেরেন্টরা বলে থাকে। সো আজকের এই ক্লাসটা খুব ইম্পর্টেন্ট এবং সাম্প্রতিককালে খুব চর্চায় থাকার যে টপিক, সেটা হচ্ছে টক্সিক প্যারেন্টিং ইন ইন্ডিয়া, বা ভারতের অভিশপ্ত অভিভাবকত্ব। এখন টক্সিক রিলেশনশিপ কি আমরা অলমোস্ট সকলেই জানি। টক্সিক ডেলি রুটিন বা টক্সিক লাইফস্টাইলও কি আমরা বুঝি। বা টক্সিক প্যারেন্টিং কি? বাবা মা তো সব সময়, সর্বদাই, সব যুগে তার সন্তানের জন্য, তাদের সন্তানের জন্য বেস্টটা করে এসছে, সবচেয়ে বেশিটা ভেবে এসছে বা সবচেয়ে ভালোটা বুঝে এসছে। হোয়াট ইজ দেন টক্সিসিটি? টক্সিসিটি ইন প্যারেন্টিং, বাবা মার ভাবনায়, বাবা মার বড় করার মধ্যে, অভিভাবকত্বের মধ্যে বিষক্রিয়া। হোয়াট ইজ দিস? আমরা ডিটেলে এটাই বুঝবো। টক্সিক প্যারেন্টিং কি, টক্সিক প্যারেন্টিং কি কি রকমের হয়ে থাকে, টক্সিক প্যারেন্টিং এর ফলাফল কি কি আমাদের উপর হয়, এবং আর ছোট ছোট বেশ কিছু খুঁটিনাটি, বেশ কিছু নতুন নতুন টার্ম, ওকে, যা তোমাকে চমকে দেবে, অবশ্যই তোমার সাথে বিষয়টা রিলেট করবে, এবং অবশ্যই আমরা জানতে চাইবো যে তুমি এর মধ্যে কিছু পেয়েছো, এমন কিছু পেয়েছো, বা তুমি এমন কোনো বন্ধুকে দেখেছো যে সে পেয়েছে, সে সম্বন্ধে তোমার অভিমত। ওকে, সো দেখো, টক্সিক প্যারেন্টিং হচ্ছে সহজ কথায় বাবা মার সন্তানদের প্রতি সেই ব্যবহার বা রাদার আচরণ যা তার সন্তানটাকে বড় করার বদলে সুস্থ সবল ভাবনা চিন্তার অধিকারী, সঠিকভাবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, যুক্তিযুক্তভাবে বিচার করার সামর্থ্য না দিয়ে বরং তাকে ভীতু, দুর্বল,
দ্বিধাগ্রস্ত, আশঙ্কিত করে বড় করে, বা বলা যায় তার প্রকৃত নিরপেক্ষ বিকাশে সাহায্য না করে তাকে ক্ষতি করে। এটাই হলো টক্সিক প্যারেন্টিং। নানা রকমের ডেফিনেশন রয়েছে, গুগল যদি খোলো, বাট মোদ্দা কথা হলো এই হেলিকপ্টার। দেখো, এই কিছু ওয়ার্ড আমি এই সাইডে লিখে রেখেছি, লাইক হেলিকপ্টার, লাইক গ্যাস লাইটিং, নার্সিসিস্টিক। এগুলো আমার নিজের তৈরি না, বেসিক্যালি এগুলো প্রত্যেকটাই সাইকোলজিক্যাল ম্যানিপুলেশন, যেগুলো এই টার্মিনোলজি গুলো দেয়া হয়েছে ইন কনটেক্সট অফ টক্সিক প্যারেন্টিং। ওকে, তো বড় বড় লোকেদের বা একাডেমিক্স বা পেডান্টিক সোসাইটির তৈরি করা এই টার্ম আমরা একটু শিখে নেব। হেলিকপ্টার বা নাক গলানো। আচ্ছা, খুঁতের সাথে আমি একদম শুরুতে বলেছিলাম অপূর্ণ স্বপ্ন বা আনফুলফিলড প্যারেন্টিং এর সাথে খুঁতের একটা সম্পর্ক আছে। সম্পর্কটা হচ্ছে এইটা যে কিছু বাবা মা বাচ্চাকে দিয়ে সব করাবে, অর্থাৎ বাচ্চা গান শিখবে, নাচ শিখবে, তবলা শিখবে, ছবি আঁকা শিখবে, গিটার বাজানো শিখবে, তার সাথে আবার ফার্স্টও হবে। ওকে, তো বাচ্চার কিছু বাকি থাকবে না, সর্বগুণে পারদর্শী বিশারদ ধনুর্ধর হয়ে যাবে আর কি। কিছুটা কম জানে, কিছুটা জানে না, কিছুটা শেখেনি, এরকম না। বিশেষ করে বাঙালি বাবা মা তো এখন এই পথে খুব জোর যাচ্ছে, সব জানবে, বাচ্চা সব শিখছে, কবিতা শিখছে, ছড়া বলা শিখছে, আবৃত্তি শিখছে, গান শিখছে, ছবি আঁকা শিখছে, তার সাথে 1 নম্বর পরীক্ষায় আবার ফার্স্ট। ওকে, তো দুটোর মধ্যেই আসে এটা। পারফেকশনিস্ট প্যারেন্টিং এর মধ্যেও আসবে, আনফুলফিলড প্যারেন্টিং এর মধ্যেও আসবে। ক্লিয়ার? না, হেলিকপ্টার, নাক গলানো, অর্থাৎ বাচ্চার প্রত্যেকটা কাজে বাবা মা নাক গলাচ্ছে। কি পড়ছে, কোথায় যাচ্ছে, মোবাইলে কার সাথে চ্যাট করছে, বাথরুমে এতক্ষণ ধরে কি করছে, এতটা তো সময় লাগার নয়, কার সাথে কথা বলছে, কি ভাবছে, টিভিতে কি দেখছে, আড়ি পেতে একটু শুনি কার সাথে কথা বলছে, কি কথা বলছে। তো এটাকে কোথাও কোথাও ওভার নোজি প্যারেন্টিংও বলা হয়। ওভার নোজি, এনওএস হয়, মানে নাকটা বড়, এটাকেই আর কি অন্য জায়গায় কোথাও কোথাও হেলিকপ্টার প্যারেন্টিং বলে। ক্লিয়ার? নাও নেক্সট, গ্যাস লাইটিং, মগজ ধোলাই। কোথাও একটু আমি নিজেও মনে করি যে আমি এর শিকার হয়ে যাই। গ্যাস লাইটিং প্যারেন্টিং হচ্ছে, মানে আমি শিকার হয়ে যাই, মানে আমি এর দ্বারা ইনফ্লুয়েন্সড হয়ে যাই। গ্যাস লাইটিং প্যারেন্টিং হচ্ছে এই যে সবগুলোই বললাম সাইকোলজিক্যাল ম্যানিপুলেশন, যে বাচ্চাকে বোঝানো যে তোমাকে আমি শাসন না করলে, তোমাকে আমি না বকলে, না মারলে তুমি সোজা পথে থাকতেই পারবে না, তুমি বড় হতেই পারবে না, তুমি মানুষ হতেই পারবে না, তুমি সফল হতেই পারবে না। তো তোমার বড় হওয়ার জন্য, মানুষ সফল হওয়ার জন্য আমার মার, আমার বকা, আমার শাসন, আমার বারণ খুব দরকার। এইটা বাচ্চাকে আমি বোঝাতে থাকবো। বাচ্চাও ধরেন, হ্যাঁ ঠিক, বাবা না মানলে কি হয়, মা না বকলে কি হয়। মগজ ধরায়, গ্যাস লাইটিং প্যারেন্টিং। নার্সিসিস্টিক, আত্মমগ্ন প্যারেন্টিং। হোয়াট ইজ নার্সিসিস্টিক প্যারেন্টিং? কোয়াইট ইন্টারেস্টিং কনসেপ্ট। প্যারেন্টিং এর মধ্যে নার্সিসিস্টিক হচ্ছে এই জিনিস যে তুমি যাই করছো, তুমি ফার্স্ট হলে, তুমি একটা ভালো এক্সাম ক্র্যাক করলে, তুমি একটা ভালো চাকরি পেলে, তুমি কিছু অ্যাচিভ করলে, সবেতেই আমার স্যাক্রিফাইস আছে। আমি তোকে সাহায্য না করলে এটা হতো, আমি তোকে না বললে এটা হতো, আমি ছিলাম বলেই তুই করতে পেরেছিস, আমার কথা শুনেছিস বলেই তুই করতে পেরেছিস। আমি আমার সময় এগুলো করিনি, জানিস, আমি তোর কথা ভেবে ওগুলো ছেড়ে দিয়েছিলাম। আমি টিভি দেখিনি, তুই পড়ি বলে আমি টিভি দেখিনি। আমি খেতে যাইনি, তুই পড়ি বলে আমি অনুষ্ঠান বাড়িতে যাইনি। তোর প্রত্যেকটা সাফল্যে অ্যাকচুয়ালি তোর সাফল্য নয়, আমার আত্মবলিদান রয়েছে, তার মধ্যে আমি আছি, আমি সেখানে সব। দিস ইজ কল্ড নার্সিসিস্টিক প্যারেন্টিং, অবভিয়াসলি এ টক্সিক প্যারেন্টিং। নেক্সট, ইম্পালসিভ প্যারেন্টিং, উদ্ভ্রান্ত। বাচ্চা বুঝতে পারছে না
বাবা বা মাটা কখন রাখবে, কখন বকবে, কখন ঝেড়ে দেবে, কখন পিটে দেবে, কখন চেঁচাবে, নাকি কোন আচরণে কিছু বলবে না চুপ করে থাকবে, কোন আচরণে আবার হেসে দেবে। অর্থাৎ বাবা মার বিহেভিয়ারটা সিমেট্রিক্যাল না, হোমোজেনিয়াস না। ধরা যাক পেনটা পড়লে বাবা বকবে, ঠিক আছে, বা 50 মার্কস পেলে বাবা বকবে, 80 মার্কস পেলে বাবা ভালোবাসবে। এমন দেখা যাচ্ছে 80 মার্কস এনেছো তাতেও বাবা বকছে। বাবা নিয়ম করে দিয়েছে যে রাত্রির 9টার পরে তুমি টিভি দেখবে না, তার আগে অব্দি তুমি টিভি একটু দেখতে পারো। আর তুমি সন্ধ্যা 6টার সময় টিভি দেখছো, বাবা এসে পিটে দিল। তো ইম্পালসিভ হয়েছে বাবা মার বিহেভিয়ার। বাচ্চা ডিটারমাইন করতে পারছে না যে কোনটা করবে, কোনটা করবে না, কোনটা নিয়ম, কোনটা নিয়ম নয়, কোনটা রুল, কোনটা এস্টাবলিশড রুল, আর কোনটা চলবে। বাচ্চা বুঝতে পারছে না। ওকে, ইম্পালসিভ প্যারেন্টিং। নেক্সট, ফেভারিটিজম। আমি শুরুই করেছিলাম ফেভারিটিজমের একটা বক্তব্য দিয়ে। আমার ছোট ছেলেটা খুব ভালো, ছেলে এবং মেয়ের মধ্যে ছেলেকে বেশি গুরুত্ব দেওয়া, বড় এবং ছোটর মধ্যে ছোটকে বেশি গুরুত্ব দেওয়া, ফর্সা এবং কালোর মধ্যে ফর্সাকে বেশি ভালোবাসা, যে বলতে পারে, ভালো রাইম আবৃত্তি করতে পারে, যে চটপটে, তাকে বেশি ভালোবাসা, তাকে বেশি গুরুত্ব দেওয়া। অর্থাৎ টাইপ অফ কম্প্যারিজন, কম্পারেটিভ নেচারে প্রিন্টিং হচ্ছে, বাট কম্পেয়ার করলে তাও হতো। এখানটায় কম্পেয়ার করার পরে একজনকে প্রেফার করা হচ্ছে, একজনকে ফেভারিট বানানো হচ্ছে, এবং আরেকজনকে সাপ্রেস করা হচ্ছে, দমিয়ে দেওয়া হচ্ছে। ওকে, তাকে বুস্ট আপ করা হচ্ছে না, মরাল ডিগ্রেড করা হচ্ছে, মন তার খারাপ হয়ে যাচ্ছে। ওকে, দিস ইজ ফেভারিটিজম। 14 নম্বর কি, ইনভেস্টমেন্টাল বা বিনিয়োগপূর্ণ। কি, বাবা মা ভাবছে বাচ্চাকে ভালো করে পড়াচ্ছি, বাচ্চার পেছনে এত টাকা খরচ হচ্ছে, আমি লোন নিচ্ছি, আমি টাকা ধার করছি, বাচ্চা চাকরি করে আমাকে ফেরত দেবে, বাচ্চা চাকরি করবে, বাচ্চা বড় কাজ করবে, আমাকে তাদের সাথে নিয়ে রাখবে, আমাকে বয়স হয়ে গেলে হসপিটালে নিয়ে যাবে, আমার বাড়িতেই থাকবে, আমাদেরকে রান্না করে খাওয়াবে। ইটস ওকে, ইটস ওকে। বাবা মা কর্তব্য করেছে, বাচ্চারাও কর্তব্য করবে, বাট সেটা ন্যাচারাল, ভালোবাসার থেকে হবে, অ্যাটাচমেন্ট থেকে হবে, বাট সেটা ডিউটি বাউন্ড বা ফোর্স থাকবে না তাতে। বাট এই যে ডিউটি ফিলিংটা মনের মধ্যে বাচ্চার মধ্যে চাপিয়ে দেওয়া, যে বাবা তোমার এটা কর্তব্য, তোমার একটা কাজ, আমি করেছি তাই তোমাকে করতে হবে, দিস ইজ ডিউটি, দিস ইজ ইনভেস্টমেন্টাল টক্সিক প্যারেন্টিং। ক্লিয়ার? নেক্সট, ম্যানিপুলেটিভ বা ধাপ্পাপূর্ণ। এটা বোধ হয় সবচেয়ে ইম্পর্টেন্ট, সবচেয়ে গভীর একটা টক্সিসিটি। হোয়াট ইজ ম্যানিপুলেটিভ? অনেকটা ইনভেস্টমেন্টাল ম্যানিপুলেটিভ তেমনই, যে বাচ্চার মধ্যে এরকম ধারণা করে দেয়া যে আমরা তোমাকে জন্ম দিয়ে তোমার জীবন ধন্য করে দিয়েছি, নাহলে কি তুমি পৃথিবীর আলো দেখতে? আজ অব্দি কোনো বাচ্চা কখন জন্মাবে, কিভাবে জন্মাবে, কোথায় জন্মাবে তার সিদ্ধান্ত কি নিতে পেরেছে? উল্টো দিকে, এখনো অব্দি কোনো বাচ্চাকে জন্ম দেব, বাচ্চাকে এই করব, ওই কেউ করব, বাচ্চার কথা ভেবে কতটা বাবা মা বাচ্চার জন্ম দেয়? বাচ্চার জন্ম হয়ে যায়, এবং সেই বাচ্চার জন্মের মধ্যে অনেক রকম কারণ থাকতে পারে, যেটার মধ্যে একটাও বাচ্চার পার্টিসিপেশন থাকে না। অথচ তার জন্ম দেওয়াটাকে বাবা মার একটা বিরাট কাজ হিসেবে, একটা বিরাট কন্ট্রিবিউশন হিসেবে বাচ্চার মনের মধ্যে ঢুকিয়ে দেওয়াটাই ম্যানিপুলেটিভ টক্সিসিটি। যেখানটায় বাচ্চা একবারও কোথাও বলছে না যে আমাকে জন্ম দাও, বা বাচ্চা একবারও বলছে না যে আমাকে এখানে এভাবে, এই জায়গায়, এই দিনে, ওই সময় জন্ম দাও। বাচ্চা কখনোই বলে না, বাচ্চা বলেই না যে দাও কি না দাও, সবটাই বাবা মা করে। যে জিনিসে বাচ্চার কোনো রকম সে নেই, সেখানে বাচ্চাকে বাবা মা বুঝিয়ে দিচ্ছে যে আমাদের জন্যই তুমি, বিরাট কিছু আমরা করেছি তাই তুমি হয়েছো, তোমাকে আমরা এনেছি, বিরাট কিছু করেছি,
না, তোমরা বিরাট কিছু করে বাচ্চাকে আনোনি। বাচ্চা এসছে তোমাদের খুশি খেয়াল মর্জি সময় সুযোগ অনুযায়ী, বাচ্চার খুশি খেয়াল সময় সুযোগ মর্জি অনুযায়ী নয়। দিস ইজ ম্যানিপুলেটিভ টক্সিসিটি। ছোট করে আমি যদি ব্রিফ করি একটা একটা করে শব্দ দিয়ে, তাহলে বোঝা যাবে যে এগুলোর ফলে আমরা যে বাচ্চাগুলো, ভারতীয় সন্তানরা, ছেলেরা মেয়েরা বড় হচ্ছে, কিভাবে বড় হচ্ছে, কেন আমরা একটা সিদ্ধান্ত নেওয়ার সময় উন্মুক্ত ভাবে ভাবতে পারি না, পক্ষপাতহীন ভাবে ভাবতে পারি না, আমরা কেন সাহসিকতার সঙ্গে জীবন কাটাতে পারি না, আমরা কেন দৃঢ়চেতা হতে পারি না, আমাদের সাথে সবসময় দ্বন্দ্ব, আমাদের সাথে সবসময় একটা আলোয়াদারি ভাব, সত্যি মিথ্যের স্পষ্ট তফাৎ না থাকা একটা অবস্থা, এরকম কেন থাকে? তার কারণই হচ্ছে আমাদের বড় হওয়ার যে স্টাইল, তার মধ্যে টক্সিসিটি ভরা প্যারেন্টিং আমরা নিয়ে আসছি, আমরা দিয়ে যাচ্ছি। অপূর্ণ স্বপ্ন, অবভিয়াসলি বাবা মা যা হতে পারেনি তা বাচ্চার উপর চাপালে বাচ্চার মানসিক চাপ বাড়ে, আননেসেসারি প্রেসার বিল্ড আপ হয়, তাতে বাচ্চার শারীরিক মানসিক ক্ষতি হয়। সম্মান কাতরতা, ইমেজ অবসেশন, পেরেন্টিং, লোকে কি বলবে, লোকে কি বলবে শিখতে শিখতে বাচ্চাটাও ঠিক ওরকম ভাবেই বড় হয়ে যায়। তার খুশি, তার ভালো লাগা, তার ইচ্ছা কিছু থাকে না, লোকে কি বলবের ওপর ডিপেন্ড করে তার স্বপ্ন, তার প্রয়োজন, তার পছন্দ, তার নির্বাচন নির্ধারিত হতে থাকে। তুলনামূলক, কম্পারেটিভ, সে নিজে কম্পেয়ার্ড হয়েছে, সে কম্পেয়ার করতে থাকে। এমনকি সে তার বাচ্চার জন্য অন্য বাচ্চার সাথে কম্পেয়ার করবে তা না, সে নিজে যখন বড় হয়ে যাবে, সে যখন একটি গ্রোন আপ হয়ে যাবে, ওর বাড়ি আছে আমার বাড়ি নেই, ওর গাড়ি আছে আমার গাড়ি নেই, ওর বাচ্চাকে ভালো স্কুলে পড়িয়েছে আমি আমার বাচ্চাকে ভালো স্কুলে পড়াতে পারছি না, এই কম্পারিজন শুধু বাচ্চার সাথে না, নিজের সাথেও করতে থাকবে, নিজেকে প্রেসারাইজ করতে থাকবে, নিজেকে চাপে ফেলতে থাকবে, কষ্ট দিতে থাকবে। অবমাননাকর, অ্যাবিউসিভ, এর তো কোনো তুলনা নেই, অতুলনীয় কিছু ক্ষতি করে দেয়। এই মারধর বকাবকি তার যদি মাত্রা ছাড়া বা নিয়ন্ত্রণহীন হয়ে যায়, ঠিক আছে, মানে কোনো স্বপ্ন, কোনো বাচ্চা তো ঘুমের মধ্যে স্বপ্ন দেখতে দেখতেই বড় হতে থাকে সে মার খাচ্ছে, হয়তো সারা পৃথিবীর কাছে সে ভয়ে ভীত হয়ে একদম কুঁকড়ে থাকছে যে বাড়িতে মার খেয়ে খেয়ে বড় হয়েছে। ওকে, নিয়ন্ত্রণমূলক, কন্ট্রোলিং, খুব স্বাভাবিক। কোনো বাচ্চাকে যদি অতিরিক্ত নিয়ন্ত্রণ করা হয়, সে সিদ্ধান্ত নিতেই পারবে না, সে সমাজের সাথে কনফ্লিক্টে, সে সমাজের সাথে কোনো রকম ফেস অফ, মুখোমুখি অবস্থা, যেখানটা সোজাসুজি চোখে চোখ রেখে কথা বলতে হবে, যেখানে কোনো একটা নির্ণয় নিতে হবে, কোনো একটা বিচার করতে হবে, সে কোনোটাই করতে পারবে না যদি তাকে সারাক্ষণ কন্ট্রোল করতে হয়। তার পার্সোনালিটিটা সেফই হবে না, ইনকমপ্লিট পার্সোনালিটি হয়ে যাবে যদি তাকে কেবল কন্ট্রোল করতে হয়। সে যদি নিজে থেকে সিদ্ধান্ত নিয়ে বড় না হতে পারে বা না হওয়ার সুযোগ পায়। রক্ষা কবচ, ওভার প্রোটেক্টিভ, এগেন সেম, সে সারাক্ষণ একটা মোড়কের মধ্যে, একটা খোলসের মধ্যে রয়েছে। যখন তার বাবা মা চলে যাবে, যখন তার বাবা মা তাকে ছেড়ে দিয়ে একা করে দেবে, তখন সে কোথায় দাঁড়াবে? তখন তো সে কারোর আশ্রয় ছাড়া, কারোর অবলম্বন ছাড়া চলতেই পারবে না, এবং মার খাবে, ধাক্কা খাবে, বারবার ঠকতে থাকবে। এগুলো হবে বাচ্চাদের সাথে। এই টক্সিক প্যারেন্টিং এর ফলে এগুলো হয়ে থাকে ভারতীয়দের সাথে। নিষ্প্রাণ, নেগলেক্টেড, যে বাচ্চা বাড়িতে বাবা মার কাছে প্রেম, ভালোবাসা, আদর, যত্নের মধ্যে বড় হয় না, সেই বাচ্চা যখন বড় হয়ে সিটিজেন হয়, নাগরিক হয়, সে পৃথিবীর কোথাও যত্ন, ভালোবাসা, আদর, সহানুভূতি, প্রেম এগুলো দিতে পারে না। সে একটা নিষ্ঠুর, নিষ্প্রাণ, পাথর, হৃদয়হীন, অনুভূতি শূন্য যন্ত্র বা যন্ত্র দানবে পরিণত হয়, এবং তার দিয়ে সমাজে কেবল ক্ষতি হয়, ক্ষতি সাধন হয়, মঙ্গল সাধন হয় না। খুঁতখুঁতে, 99 পেলি 100 পেলি না, সারা জীবন অশান্তিতে থাকে বাচ্চা, সারা জীবন অশান্তিতে থাকে, কোনো কিছুতেই তার মন ভরে না। তাকে যত দাও, তাকে সে যত পাক, সে যাই করুক না কেন, আরেকটু হলো না, এটা হলে হলো না, এটা হবে না, ওটাও করতে হবে, সেটাও লাগবে, সুখ তার কপালে নেই। পারফেকশনিস্ট প্যারেন্টিং টক্সিসিটির মধ্যে বড় হওয়া একটা বাচ্চার কপালে সুখ নেই, হয় না। নেক্সট, হেলিকপ্টার, নাক গলানো। যেমন সেই টক্সিসিটির শিকার হয়েছে, ঠিক তেমনি বড় হওয়ার পরে সে বলা যায় একটা ব্যাড এলিমেন্ট বা রোগ বা নেবে পরিণত হয়। সে যদি অফিসে যায়, ও কি করছে, ওর টেবিলে কি হচ্ছে, ওর সংসারে কি হচ্ছে, ওর ওখানে কি হয়েছে, বস কাকে বকেছে,
কে বাড়িতে অশান্তিতে রয়েছে, কার শরীর খারাপ নিয়ে কেউ টিটকিরি মারলো, সব বিষয়ে তার খোঁজ খবর খুঁটিনাটি। তার নিজস্ব কোনো সংসার নেই, নিজস্ব কোনো কাজ নেই, নিজস্ব কোনো জীবন নেই, নিজস্ব কোনো পড়াশুনো, কাল্টিভেশন, ডেভেলপমেন্ট কিচ্ছু নেই। শুধু অন্যের ঘরে ঘরে ঘুরে ঘুরে তার জীবন যাচ্ছে। হয় না? এটাই তো রেজাল্ট হবে এই টক্সিসিটির মাধ্যমে তৈরি হওয়া বড় হওয়া বাচ্চাটার। গ্যাস লাইটিং, মগজ ধোলাই। এই মগজ ধোলাইয়ের ফলে মানে বাচ্চা বুঝছে যে বাবা মার বকাটা খুব দরকার, বাবা মার মারধরটা খুব দরকার, সেও এর বাইরে বেরোতে পারবে না। সে সামনের মানুষটাকে দেখবে, তখন তার জন্যও ভাববে একে খুব বকা দরকার, একে খুব। আমি ছোট্ট একটা ঘটনা বলি, মানে আমি একদিন সেলুনে গেছিলাম, একটা পুলিশ অফিসার ভদ্রলোক সেখানে চুল কাটছিলেন। তিনি বলছিলেন যে আমার ছোট চুল কাটা, আমাদের ট্রেনিং এ বা ইয়েতে ছোট চুল ওদের সার্ভিসেই আছে, বলছি যে বড় চুলওয়ালা কোনো ছেলে দেখলেই আমার ধরে মনে হয় মাথাটা ধরে কাঁচি দিয়ে চুল কেটে দিই। তো জাস্ট, যদিও এখানটায় প্রসঙ্গটা একটু অন্যরকম, খুব টেকনিক্যালি লিঙ্কড না বা কারেক্ট না, স্টিল এই যে মগজ ধোলাই বা গ্যাস লাইটিং প্যারেন্টিং এর একটা একটা এক্সাম্পল বলা যেতে পারে। নার্সিসিস্টিক, আত্মমগ্ন। এগেন, কোনো মতেই তুমি ক্রেডিট দেবে না। আরে বাচ্চা নিজে করেছে ভাই, বাচ্চা নিজে খেটেছে, নিজে পড়েছে, নিজে পরিশ্রম করেছে, তাই একটা মডেল তৈরি করতে পেরেছে, একটা ভালো কিছু অ্যাচিভমেন্ট করতে পেরেছে, সেখানে তুমি কেন ঢুকছো? হেল্প তার লাগে, তুমি হেল্প করেছো, ইটস ওকে। তুমি হেল্প না করলে সে অন্য কোথাও থেকে, যার করার সে করে নেবে। ইন্সপিরেশন মানুষ নিজের আত্মা থেকে তৈরি করে, বিবেকানন্দ বলেছেন, আমি না। ওকে, তো সে করবে, সে সিদ্ধান্ত নিয়েছে, তার ভালো লেগেছে, সে সেটাই অ্যাচিভ করবে। তুমি সাহায্য করলে তাড়াতাড়ি করলো, তুমি সাহায্য না করলে দুদিন দেরি হতো। কিন্তু এই নয় যে তুমি তার সাহায্যটাকে ছোট করে দেবে এবং তার আনন্দটাকে মাটি করে দেবে। ইন্টার্ন সে যখন বড় হবে, সেও সিমিলারলি কারোর কোনো ক্রেডিট দেখতে পাবে না। সবকিছুতেই সে মনে করবে যে ওর কোথাও ফাঁক রয়েছে, ওর মধ্যে আমি কিছু করে দিয়েছি। এরকম ভাবেই না সেই বাচ্চারা সেই টক্সিসিটি নিয়ে বড় হলে হবে। চল নেক্সট, ইম্পালসিভ, উদ্ভ্রান্ত। অবভিয়াসলি একটা বাচ্চা যে বুঝতে পারছে না বাবা কি চায়, মা কি চায়, বাবা কখন বকে, বাবা কখন মারে, বাবার মুড কি, বাবার মেজাজ কি, বাবার মুড সুইং কাকে বলে, সে ওরকম উগ্র, রুক্ষ, খিটখিটে, ইম্পালসিভ, বদমেজাজি আচরণ দিয়ে তাকে মাপা যায় না। কোন কথায় সে কি বলবে, কোন ঘটনায় সে কি ব্যবহার, রিয়াকশন করবে, ধরা যাচ্ছে না। এরকম একটা মানুষের পরিণত হবে। ফেভারিটিজম, পক্ষপাত দুষ্ট, অবভিয়াসলি। এরকম ভাবে বড় হওয়া, যে ফেভারিট হলো সেও যেমন ভবিষ্যতে এই ফেভারিটিজমের পন্থা নেবে, কোনো মতেই কোয়ালিটির দ্বারা জাজ করবে না, পছন্দের দ্বারা জাজ করবে। ঠিক তেমনি যারা ফেভারিট হলো না, ফেভারিটিজম প্যারেন্টিং টক্সিসিটির মাধ্যমে যারা সাপ্রেসড হলো, যাদেরকে বাবা মারা পছন্দ করেনি, তারা এই সমাজটাকে শত্রুর মতন দেখতে থাকবে। তার কারণ তারা তাদের বাড়িতেই বলা যায় অপছন্দের একটা অঙ্গ বা অংশ হয়ে গেছিল বা মানুষ হয়ে গেছিল। নেক্সট, ইনভেস্টমেন্টাল। হ্যাঁ, ইটস ওকে, বাচ্চাও করবে বাবা মার জন্যে, বাবা মা অনেক করেছে বাচ্চার জন্য, বাচ্চাও বড় হয়ে বাবা মার সাথে এতদিন থেকেছে, বাবা মাকে ভালোবাসবে, বাবা মার জন্য করবে। কিন্তু সেটা বার্ডেন হয়ে গেলে সারা জীবন সে সেই ভারটা নিয়ে বইতে থাকবে। তার নিজস্ব জীবনের ভালো লাগা, খুশি, আনন্দ, একদিন হোটেলে খেতে যাওয়া, একদিন পার্টি করতে যাওয়া, একদিন রেস্টুরেন্টে যাওয়া, একটু বেড়াতে যাওয়া, একটু ঘুরতে যাওয়া, সব নষ্ট, সব মাটি। সে শুধু জোয়াল টেনে চলেছে, সংসারে জোয়াল টেনে চলেছে। ব্যালেন্স থাকতে হবে না, ব্যালেন্সটা তার থাকলো না। ম্যানিপুলেটিভ, এগেন সেই সব কিছু, বাবা মা তোমাকে জন্ম না দিলে তুমি কি পৃথিবীর আলো দেখতে পেতে? তো বাচ্চাটাও এই ভার বয়ে চলতে চলতে কখনো আর তার সিদ্ধান্তটা সোজা হবে না। সে একটা সম্পূর্ণ ব্যক্তিসত্তার অধিকারী হতেই পারবে না, কেননা তার সৃষ্টি, তার সৃজনটা প্রাকৃতিক নয়, তার সৃজনটা যেন কারো দান,
সেই দান নিয়ে চলতে চলতে সে কখনোই বড় হতে পারবে না। সো দিস ইজ অল অ্যাবাউট টুডেস ক্লাস। ভারতের অভিশপ্ত অভিভাবকত্ব, টক্সিক রিলেশনশিপ ইন ইন্ডিয়া খুব প্রেজেন্টলি চর্চায় রয়েছে। তোমরা যারা আমার ভিডিওটা দেখলে তারা জানাবে যে তোমাদের সাথে এরকম কোনো ঘটনা ঘটেছে কিনা, বা তোমরা জানো এরকম কোনো ঘটনার এক্সাম্পল তোমাদের কাছে আছে কিনা। অ্যান্ড লাস্ট অফ অল, ইউপিএসসির পরীক্ষা তোমরা সকলে দাও, সিভিল সার্ভিস তোমরা সকলে হওয়া, বাঙালি ছেলে মেয়েরা সর্বভারতীয় সমস্ত বড় বড় পোস্টগুলোয় ভরে যাবে, এই সিএসডিজির স্বপ্ন। সিএসডিজি চ্যানেলটাকে তাদের কাছে পৌঁছে দাও যারা অর্থনৈতিকভাবে একটু পিছিয়ে আছে বা বড় ইনস্টিটিউশন থেকে একটু দূরে থাকে, বাট স্বপ্ন দেখে, প্রতিজ্ঞা রাখে সরকারি চাকরি পাওয়ার, ইচ্ছা রাখে স্বাধীনভাবে সুস্থভাবে মাথা উঁচু করে বড় হওয়ার। তাদের জন্য সিএসডিজি। বেস্ট অফ লাক।